আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকের পর্বে আমরা অনুশীলনী 1.1 দেখব, যেখানে হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের পর্বে আমরা অনুশীলনীর ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো আগের পর্বে যারা হচ্ছে বেসিক পার্ট দেখেননি বাস্তব সংখ্যার, তাদেরকে বলবো বেসিক পার্ট দেখার পরই হচ্ছে আপনারা এই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবেন। কারণ যদি বেসিক আপনাদের ক্লিয়ার না থাকে তাহলে হচ্ছে এই সমাধানগুলো আপনারা দেখবেন কিন্তু এটা মুখস্থ করার মতোই হবে। তো আমি বলবো বেসিক পার্ট যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ধরনের ম্যাথ যে কোনোভাবেই আসুক না কেন আপনারা সহজেই সমাধান করতে পারবেন। আর যারা লাইভ ক্লাসে করেন তাদের তো আমি লাইভেই দেখানো হয়েছে যে বেসিক পার্ট এবং যে কোনো ম্যাথ কীভাবে সমাধান করতে হয় তার একটু আলোচনা করা হয়েছিল। তো আজকের ক্লাসেও আমি অনুশীলনের ম্যাথ যেগুলো সমাধান করে দিছি এইগুলোর হচ্ছে রেকর্ড ক্লাস দিতেছি। তো আশা করি যাদের সমস্যা ছিল এই লাইভ ক্লাসে তারা এগুলো দেখলে সমাধান হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের অঙ্কগুলো। তো এখানে কিছু নৈতিক প্রশ্নগুলো আছে, এইগুলো স্কিপ করে আমি হচ্ছে এই প্রশ্নগুলো থেকে সলভ করবো, অর্থাৎ 9 নাম্বার প্রশ্ন থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে 2টা 3টা করে আছে, যেমন 9-এর হচ্ছে 3টা প্রশ্ন আছে, √5, √7, √10 এগুলোকে অম্ল সংখ্যা প্রকাশ করা। এরকম হচ্ছে সবগুলো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে 10, 11, 12 যেগুলো হোক, যে সবগুলো হচ্ছে একই টাইপের হচ্ছে। তো আমি একই টাইপের থেকে একটি ম্যাথ সমাধান করে দিব। তো আপনারা একটি ম্যাথ দেখার পর হচ্ছে বাকি ম্যাথগুলো আপনারা নিজে থেকে ট্রাই করবেন। তারপর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, তাহলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্রথমে 9 নাম্বার প্রশ্ন দিয়ে। তো এই প্রশ্ন থেকে হচ্ছে বলা হয়েছে √5, √7, √10 একটি অম্ল সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো আমরা বেসিক পার্টের √2 একটি অম্ল সংখ্যা সেটা প্রমাণ করে দিয়েছি। তো আজকের পর্বে হচ্ছে আমরা √5 একটি অম্ল সংখ্যা প্রমাণ করব, তা হচ্ছে একটু ভিন্ন নিয়মে। তো ভিন্ন নিয়মে কিভাবে প্রমাণ করি, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা সলভ করতে পারবেন। কারণ এই যে √2 একটি অম্ল সংখ্যা সেটা হচ্ছে আপনাদের বইয়ের নিয়মে আমি সলভ করে দিয়েছি। তো বইয়ে এখানে কোন জায়গায় আছে √2 একটি, বইয়ে এখানে আছে যে √2 একটি অম্ল সংখ্যা, বইয়ের নিয়মে এই যে উদাহরণে দেওয়া আছে, প্রতিজ্ঞা প্রমাণ দেওয়া আছে, আমি এই নিয়মে একটু সলভ করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি নিজে থেকে একটু অন্য নিয়মে করব, যা আমি এর আগে শিখে আসছিলাম বা দেখে আসছি এবং কিছু বেসিক দেখে আসছিলাম, সেই অনুপাতে আপনাদের হচ্ছে সলভ করে দিব। তো √5 একটি অম্ল সংখ্যা সেটা কিভাবে প্রমাণ করব, প্রথমে আমরা কি করব, আমরা কি জানি যে এই যে সংখ্যাটা আছে, যেমন 5 আছে, রুটের পরে যে আমরা বলি 5, √5 বা √2, এই 5 এর আগে এবং পরের বর্গমূল সংখ্যা নিব। তো এখন হচ্ছে আমরা কিভাবে নিব, যে আগের বর্গমূল সংখ্যা থেকে 5 বড় কিন্তু পরের বর্গমূল সংখ্যা থেকে 5 ছোট, এরকম লিখব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক নাম্বারের সমাধান আমরা লিখতে পারি। আমরা জানি কি জানি যে এই 5 এর আগের বর্গমূল সংখ্যা কত, 4 আছে, তাহলে 4 হচ্ছে আগের বর্গমূল সংখ্যা। এটা থেকে কি বড়, 5 বড় আছে, লিখলাম 5 বড়। 5 এর পরের বর্গমূল সংখ্যা কত, 9, তাহলে হচ্ছে আমরা লিখলাম 9। এখন দেখেন এই যে 5 এর আগের বর্গমূল সংখ্যা থেকে 5 বড় লিখছি, 9 এর আগের সংখ্যা থেকে বর্গমূল লিখছি। এটা কিসের জন্য, আমরা প্রথমে প্রমাণ করব এটা পূর্ণ সংখ্যা কি না। পূর্ণ সংখ্যা না হলেই হবে অমূলদ বা অম্লদ সংখ্যা। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা কি প্রমাণ করি। এখন হচ্ছে উভয় সবগুলোর ক্ষেত্রে আমরা √ওভার নিব। তাহলে দেখেন √4 অবশ্যই স্মলার দেন হবে √5 থেকে, তারপর হচ্ছে অবশ্যই 9 হবে √5 থেকে গ্রেটার দেন √9। তাহলে দেখেন আমরা প্রথমে সবগুলোর ক্ষেত্রে রুট নিলাম, তার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে 4 এর বর্গমূল √4 মানে হচ্ছে 2, তারপর √5 এটা লিখে রাখলাম, তারপর হচ্ছে দেখেন √9 মানে হচ্ছে 3। এখন আমরা বলতে পারি দেখেন এই যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা হবে কি 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। এখন দেখেন আপনি পূর্ণ সংখ্যা কি জানি আমরা 1, 2, 3 এরকম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা জেনে আসছি, কিন্তু 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট এটা কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না, এটা দশমিক আকারে চলে আসতে পারে। তারপরেই হচ্ছে আমরা মূলদ বা অম্ল সংখ্যা পেয়ে যাব। তাই যেহেতু আমরা পাইছি কি যে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, তাহলে √5 এর মান আমরা লিখতে পারি। সুতরাং √5 এর মান টু থেকে বড় কিন্তু 3 থেকে ছোট। আচ্ছা, এখন আমরা যদি এইটার মান 2 থেকে বড় 3 থেকে ছোট তাহলে অবশ্যই এটা পূর্ণ সংখ্যা হবে না। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, যদি √5 পূর্ণ সংখ্যা না হয় তাহলে অবশ্যই এটা কি মূলদ অথবা অমূলদ সংখ্যা। তাহলে আমরা ধরতে পারি কি, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং √5 মূলদ অথবা অমূলদ সংখ্যা। যেহেতু √5 পূর্ণ সংখ্যা নয় তাহলে এরপরের স্টেপই হচ্ছে আমার মূলদ বা অমূলদ সংখ্যার স্টেপ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং
√5 মূলদ বা অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন √5 মূলদ বা অমূলদ সংখ্যা। এখন আমাদের প্রমাণে বলছে কি √5 বা √7 √10 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করব। এখন যদি আমরা ধরে নেই যে √5 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা কি প্রমাণ করব? কোনো কিছু প্রমাণের বাকি নাই। তাহলে দেখেন এই দুইটা থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে √5 মূলদ সংখ্যা নয়, তাহলে এই √5টা হচ্ছে অমূলদ সংখ্যা, আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা বলি √5 একটি অমূলদ সংখ্যা, এখন এইটা যদি আমরা প্রমাণ করি √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণও চাইছে √5 একটি অমূলদ সংখ্যা, ধরেও নিছি √5 একটি অমূলদ সংখ্যা, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কোনো প্রমাণই পাবো না। তাহলে আমরা ধরে নিতে হবে কি, তাহলে ধরে নিব √5 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এখন ধরি √5 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, এখন আমরা আগের নিয়মে চলে আসছি যে √2 একটি মূলদ সংখ্যা প্রমাণ, ঠিক সেম নিয়মে এখন বাকিগুলো অংশ হবে। তো আমরা কি লিখলাম? √5 একটি মূলদ সংখ্যা। এখন √5 মূলদ সংখ্যা হলে এখন বাকি অংশটুকু আমরা এই স্টেপ থেকে হচ্ছে আমরা এই উপরের লাইনে করব। তো উপরের লাইনগুলো মুছে দিতেছি, আপনারা খাতায় তুলে নেন। এখন √5 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি সংজ্ঞা? তাহলে আমরা যেহেতু আমরা ধরে নিলাম √5 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে জানি যে মূলদ সংখ্যা কি p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারি √5 = p/q। কিন্তু এখানে একটা শর্ত আছে, p/q কি হতে হবে? অবশ্যই হচ্ছে সহমৌলিক সংখ্যা হতে হবে এবং q হতে হবে 1 এর থেকে বড়। তো আমরা এই 1 এর থেকে বড় না হলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা চলে আসতে পারে, তাই হচ্ছে কি লিখবো? একটা শর্ত থাকবে যে p ও q হচ্ছে কি সহমৌলিক, এবং কি q এর মান কত হতে পারবে না? 1 এবং 0 হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি q is greater than 1। তাহলে দেখেন আমরা শর্তটা শেষ আমাদের। যদি এই শর্ত মানে তখনই হচ্ছে এটা মৌলিক সংখ্যার একটা শর্ত আসতেছে, তাহলে আমাদের আনসারটি ঠিক আছে যে √5 আমরা ধরে নিয়েছিলাম মূলদ সংখ্যা, আমরা মূলদ সংখ্যা লিখলাম। এখন দেখেন আমরা এই √5 টাকে আমরা তুলে নিতে হবে। তাহলে আমরা কি করব? স্কয়ার করব উভয় পক্ষে। তাহলে √5 হোল স্কয়ার = p²/q², p/q হোল স্কয়ার। তো p/q হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি কি p²/q²। তাহলে আমরা লিখে নিলাম কি p²/q²। আর √5 এর উপর স্কয়ার = আমরা লিখতে পারি কি, যে এটা লিখতে পারি কি 5 = p²/q²। এখন এই q যদি আমরা এই সাইডে একটা নেই, তাহলে কি হয়? 5q = p²/q। কিন্তু এই জায়গায় দেখেন, যদি আমার p²/q যেটা আসে, এটা কখনোই আমার হচ্ছে মূলদ সংখ্যা হতে পারে না বা পূর্ণ সংখ্যা হতে পারে না। কিন্তু 5q কি হতে পারে? একটা পূর্ণ সংখ্যা হতে পারে। যদি এটা পূর্ণ সংখ্যা হয় কিন্তু এটা পূর্ণ সংখ্যা না হয়, তাহলে কখনোই মূলদ সংখ্যা হতে পারে না। যদি মূলদ সংখ্যা হতো, তাহলে এটা আর এটা দুইটাই কিন্তু ভাগ করলে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসতো। তাহলে আমরা এখান থেকে কি পাই যে 5q পূর্ণ সংখ্যা হলেও কি p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং আমরা কি লিখতে পারি? এই লাইনটা আমরা লিখে দিই। তো এই পূর্ণ সংখ্যা না হওয়ার কারণ কি? কারণ এইরা হচ্ছে পরস্পর সহমৌলিক এবং q not equals to 0, q not equals to 1। তাহলে ঠিক সেম আগের শর্তটাই এখানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এই শর্তটা আবার এখানে লিখতে হবে। যদি না লিখেন তাহলে হচ্ছে ভুল হওয়ার চান্সই বেশি, অথবা মার্ক 1 মার্ক 2 মার্ক কমে যেতে পারে। তাহলে আমরা কি পেয়েছি? 5q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। কারণ হচ্ছে এইটার কারণ সহমৌলিক এবং হচ্ছে যদি 1 না হয় তাহলে ভাগ করলে অবশ্যই দশমিক আকারে চলে আসবে এবং হচ্ছে গিয়ে অনেক দশমিক আকারে আসবে, যা অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মূলদ সংখ্যা কখনোই হতে পারে না। এখন তাই আমরা কি লিখতে পারি যে 5q is not equal কি p²/q। সুতরাং যেহেতু আমার এটা পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা লিখতে পারি কি 5q is not equal p²/q। যদি 5q এটা নট ইকুয়াল হয়, তাহলে এটা কোন জায়গা থেকে আসছিল? আমরা ইকুয়াল ধরছিলাম এই জায়গা থেকে, কিন্তু এখানে এসে পাইছি যে কি এখানে নট ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি কি √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং লিখতে পারি, সুতরাং √5 কে p/q আকারে প্রকাশ করা যায় না। যদি প্রকাশ করা না যায়, তাহলে আমরা লিখতে পারি কি √5 not equal p/q।
এখন দেখেন এটা হচ্ছে আমার মূলদ সংখ্যার সংজ্ঞা, কিন্তু এই জায়গায় এসে পাচ্ছে কি এটা √5 মূলদ সংখ্যার সমান হতে পারে না। যেহেতু মূলদ সংখ্যার সমান নয় তাহলে আমরা লিখতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আপনারা এই লাস্টে হচ্ছে প্রমাণিত লিখে দিবেন, যেহেতু প্রমাণ চাইছে তাহলে প্রমাণিত। তো আশা করি আপনারা 9 নম্বর প্রশ্নের ক নাম্বারটি বুঝতে পারছেন, এবং ক এবং গ সেম প্রশ্ন, শুধু এখানে √5 এর জায়গায় √7 হবে, তারপর √7 হোল স্কয়ার, তারপরে এই জায়গায় 5 এর জায়গায় 7 হবে, এখানে 7 কিউ হবে, আর বাকি সব কিছু হচ্ছে সেম। মূলদ সংখ্যার সংজ্ঞাও সেম থাকবে, এইটা না সমান হওয়ার কারণও সেম থাকবে। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নটি একদম সহজ, যে বলা হয়েছে 0.21 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা প্রথমে কি করব, একটা সংখ্যা ধরে নিব যা এইটা থেকে বড় কিন্তু এই সংখ্যা থেকে ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, ধরি a ইকুয়ালস টু, এখন a ইকুয়ালস টু এইটা থেকে বড়, তাহলে আমরা দেখেন এইটা থেকে বড় আমরা 15 থেকে ধরতে পারি, 0.152312, যে কোনো সংখ্যা আপনি ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। তারপর আরেকটা সংখ্যা ধরলাম আমরা b ইকুয়ালস টু, ধরলাম কি যে বলছে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, সেটা আমরা লিখব 0.24512 তো দেখেন এখানে দুইটি সংখ্যা নির্ণয় করছি, দুইটি সংখ্যা কি আছে, এইটা থেকে ছোট এবং এইটা থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি এখানে আপনি এখন যে অমূলদ সংখ্যা সেটা আপনি প্রমাণ করতে হবে যে আপনি যে দুইটা সংখ্যা ধরছেন এটা অমূলদ সংখ্যা এবং এই দুইটা থেকে ছোট, এবং সরি এটা থেকে বড় এটা থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি কি এখানে a ও b কি, a এবং b কোন দুইটা 0.31 থেকে ছোট, থেকে ছোট কিন্তু 0.12 থেকে বড়। তাহলে আমরা প্রথম শর্তটি ফিল আপ করে ফেলছি যে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যে 0.31 থেকে বড় এবং 0.12 থেকে বড় কিন্তু 0.31 থেকে ছোট, দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা দুইটা সংখ্যা নির্ণয় করছি, আমরা শর্তটাও দিছি যে আমাদের এই শর্ত ফিল আপ করে। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং 0.12 থেকে বড় কি a বড়, আবার কি 0.31 থেকে ছোট, 0.31 থেকে ছোট। এখন a এর মানটা কি আছে 0.15, সুতরাং আচ্ছা এটা লেখা লাগবে না। তারপরে হচ্ছে আবার কি আছে b এর ক্ষেত্রে 0.12 থেকে b বড় কিন্তু 0.31 থেকে ছোট। আচ্ছা আমরা দুইটি নিয়ম ফলো করার কথা, যে একটা হচ্ছে যে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে বড় এবং ছোট, অর্থাৎ এটা থেকে বড় এটা থেকে ছোট, আমরা একটা শর্ত মেনে নিছি। তারপর হচ্ছে আমরা কি অমূলদ সংখ্যা কি প্রমাণ করতে হবে। এখন দেখেন এই অমূলদ সংখ্যা a এবং b কে আপনি কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন? কখনোই না, কারণ আমরা জানি না শেষ পর্যন্ত বিস্তৃত এবং শেষ অঙ্কটা কত। তাহলে আমরা কখনোই এটা প্রমাণ করতে পারতেছি না যে এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারতেছি। তাই আমরা লিখব কি এবং a b কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব নয় বা প্রকাশ করা যায় না, এবং a ও b কে সাধারণ যদি একটি সংখ্যাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে না পারি তখনই তো বলতে পারবো আমি কি এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তো যদি আমি বলতে পারি অমূলদ সংখ্যা তাহলে তো আমার আর কোনো শর্ত বাকি নেই। আমাদের বলা হয়েছে দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে, দুইটি সংখ্যা নির্ণয় করছি, বলা হয়েছে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে, এই রেঞ্জের ভিতরে আছে। তারপরে বলছি যে a ও b কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। সুতরাং আমরা বলতে পারি কি a ও b অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন যদি a ও b অমূলদ সংখ্যা হয়, আমাদের যেহেতু বলা হয়েছে অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে, সুতরাং নির্ণয় অমূলদ সংখ্যা a ও b। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন কিভাবে নির্ণয় করতে হয়, একদম সহজ। আশা করি আপনারা এই ম্যাথটি সহজেই সমাধান করতে পারবেন। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এই প্রশ্নটি হচ্ছে সেম আগের নিয়মের মতো, তারপরে আমি একটু হিন্টস দিব আর বাকি অংশটুকু আপনারা সলভ করবেন। এখন 1/√2 এর মান কত? 1/√2 এর মান হচ্ছে কত? 0.1
1/√2 equals to 0.7071 ডট ডট ডট। এটা হচ্ছে আমার √2 এর 1/√2 এর মান। আবার √2 ইকুয়ালস টু কত? √2 ইকুয়ালস টু আমাদের হচ্ছে 1.4142 ডট ডট। এই দুইটা কিন্তু অমূল্য সংখ্যা। এখন এই দুইটার মধ্যে, এই দুই রেঞ্জের মধ্যে হচ্ছে আমার কি একটি মূল্য সংখ্যা একটি অমূল্য সংখ্যা। তাহলে একটি মূল্য সংখ্যা আমরা ধরে নেবেন কি এ, আগের মতোই এ কে আপনি প্রথমে লিখবেন, ধরে নেই এ একটি মূল্য সংখ্যা, এ ইকুয়ালস টু মূল্য সংখ্যা ধরে নেবেন যে এই রেঞ্জের ভিতরে যেহেতু বলা হয়েছে, তাহলে আপনারা একটা ধরতে পারেন 0.91। দেখেন এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত নয়, তার মানে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায়, তার মানে এটা একটা মূল্য সংখ্যা। তারপরে হচ্ছে একটা ভগ্নাংশ ধরবেন বি, যে সরি একটা সংখ্যা ধরবেন বি যেটা বলা হয়েছে অমূল্য সংখ্যা। আপনি বলবেন যে ধরি একটি অমূল্য সংখ্যা বি ইকুয়ালস টু, আপনি এই রেঞ্জের মধ্যে একটা ধরবেন, ধরে নিলাম আমরা 1.01213 ডট ডট ডট। তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে অমূল্য সংখ্যা। এখন আপনি কি করবেন, আগের মতোই প্রমাণ করবেন যে এ হচ্ছে এই দুইটা রেঞ্জের ভিতরে আছে। তারপর হচ্ছে কি এ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, সুতরাং এ হচ্ছে এই রেঞ্জের মধ্যে একটি মূল্য সংখ্যা। তারপর হচ্ছে বি কি এই রেঞ্জের মধ্যে অবস্থিত এবং এই বি কে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না, আগের মেথের মতোই। তাহলে হচ্ছে বি একটি অমূল্য সংখ্যা, সুতরাং এ মূল্য সংখ্যা এবং বি নির্ণয় অমূল্য সংখ্যা প্রমাণিত। তো বাকি অংশটুকু আপনারা নিজেরাই সলভ করবেন, তাহলে নিজে করুন, এটা লিখে দিতেছি, আপনারা নিজেরা এটা হোমওয়ার্ক করবেন। এবং এই যারা হচ্ছে লাইভ ক্লাস করছেন তারা পাবলিক প্রাইভেট যে গ্রুপ আছে এই গ্রুপে আপনারা সলভ করে পাঠিয়ে দিবেন, যে কমেন্টের মাধ্যমে অথবা আপনারা মেসেজ দিয়ে আমার এইটা সমাধান করে পাঠিয়ে দিবেন। তো আশা করি দর্শক 2 নম্বরটা শেষ। এখন হচ্ছে আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিব। আমরা এখন 11 ক নম্বর প্রশ্ন দেখব, যে প্রমাণ একটা চাইছে কি প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে যেহেতু আমরা বিজোড় সংখ্যা জানি না, যে কোনো বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, ধরি ক একটি বিজোড় সংখ্যা। আচ্ছা এটা একটু ধরি n একটি বিজোড় সংখ্যা। ক ক লেখার প্রয়োজন নাই, যেহেতু আমরা বীজগণিত করতেছি এবং 9 এ উঠে গেছি, তাহলে আমরা n একটি বিজোড় সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এখন বিজোড় সংখ্যা আমরা যেহেতু লিখছি, কিন্তু আমরা বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি কিনা সেটা হচ্ছে বিষয়। তো বিজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা দেখে নিব। ধরে নিলাম আমরা একটা সংখ্যা x বা y প্লাস z, যে কোনো একটা ধরে নিলাম একটা সংখ্যা a। এখন a জোড় হোক বা বেজোড় হোক, এটার সাথে যদি আমরা 2 গুণ করি, তখন অবশ্যই যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা আসে। যেমন এর মান যদি আমরা 1 ধরি, 1 এর সাথে 2 গুণ করছি, অবশ্যই 2, এটা জোড় সংখ্যা। আবার ধরে নিলাম a ইকুয়ালস টু 2, 2 এর সাথে আমরা কি করলাম 2, জোড় সংখ্যা। 3 ধরে নিলে 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6, এটাও জোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো অঙ্কের সাথে যদি আমরা 2 বা জোড় সংখ্যা দ্বারা গুণ করি, অবশ্যই জোড় সংখ্যা আসতেছে। এখন আমরা যদি পাই 2a একটা জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা থেকে একটা যদি a1 বিয়োগ করে দেই, তাহলে এই সংখ্যাটি কি হচ্ছে, আমরা কি পাচ্ছি, একটা বিজোড় সংখ্যা। কারণ কি 2 আর 1 এর মান যদি আমরা 1 ধরি, তাহলে দেখেন 2 × 1 হচ্ছে 2 - 1 ইকুয়ালস টু হচ্ছে 1, যা একটা বিজোড় সংখ্যা। তো এটার মান যদি 3 ধরি, তাহলে 3 × 2 6 - 1 হচ্ছে 5। এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 × 4 হচ্ছে 8, 8 - 1 হচ্ছে আমার 9। তাহলে যে কোনো সংখ্যা জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা বিজোড় সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই n কে আমরা কি করব, একটা বিজোড় সংখ্যা যেহেতু ধরছি, তাহলে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু 2a - 1। আমরা বিজোড় সংখ্যা পাইছি। আচ্ছা এখন বলা হয়েছে কি যে কোনো বিজোড় পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা এটা একটা বিজোড় পূর্ণ সংখ্যা, আমরা একটু আগে দেখলাম যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব, এই n কে আমরা কি করব, বর্গ করে দিব, উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে n স্কয়ার ইকুয়ালস টু কি 2a - 1 হোল স্কয়ার। তো n স্কয়ারের কোনো আমার বাংলা লাগবে না, কিন্তু এটার ক্ষেত্রে আমার বাংলা লাগবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 2a হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2a b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন আমরা কি করব, এটা 4a স্কয়ার মাইনাস এটা হচ্ছে 4a প্লাস হচ্ছে 1। এখন দেখেন এই জায়গা থেকে আমার কি কমন যাচ্ছে, 4a কমন যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 4a, আর এটা ক্ষেত্রে a - 1 কমন নিলাম, অর্থাৎ 4a কমন নিলে এটা থেকে থাকে a - 1 প্লাস হচ্ছে 1। এখন দেখেন আমার n স্কয়ার, এটা সব কিছু ক্ষেত্রে আমরা n স্কয়ার আসতেছে বা n স্কয়ার বা n স্কয়ার পেয়ে যাচ্ছি। এখন দেখেন আমরা n স্কয়ার ইকুয়ালস টু পাইছি কি 4a * a - 1 প্লাস 1। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা এখন আমরা বের করতে হবে।
এখন এই জিনিসটা আমরা জোড় না বিজোড় সেটা আমরা কিভাবে বুঝবো? ধরে নিলাম a এর একটা নির্দিষ্ট মান বা a ইন্টু a মাইনাস ওয়ান। দেখেন a ইন্টু a মাইনাস ওয়ান এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? ধরে নিলাম a এর মান আমার 2, তাহলে দেখেন 2 ইন্টু 2 মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত? 1 আসতেছে, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2। অর্থাৎ a যদি কোনো সংখ্যা হোক, একটা হচ্ছে এটা যদি আমি বিজোড় সংখ্যা ধরি তাহলে এটা হবে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যার গুণফল কি? অবশ্যই জোড় সংখ্যা। আবার a কে যদি আমি বিজোড় সংখ্যা ধরি, যেমন ধরলাম আমরা a ইকুয়ালস টু 3, তাহলে এটা কি হবে? 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। আচ্ছা, 3 মাইনাস 1 সমান হচ্ছে 3 ইন্টু 2, এটা হচ্ছে আমার জোড় সংখ্যা। অর্থাৎ একে আমি জোড় সংখ্যা ধরলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণফল অবশ্যই জোড় সংখ্যা। আবার একে যদি আমি বিজোড় সংখ্যা ধরি তাহলে এটা হবে জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যার গুণফল এটা হচ্ছে আমার জোড় সংখ্যা। এখন দেখেন এই অঙ্কটুকু আমার কি জোড় সংখ্যা হলে আমার কি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই অংশটুকু আমার হচ্ছে 4 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে 4 যেহেতু আমার গুণ আছে তাহলে 4ও আমার 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি কি 4a ইন্টু, সুতরাং 4a ইন্টু a মাইনাস 1 কি 2 দ্বারা বিভাজ্য। যদি যেহেতু আমার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য তাহলে এটা হবে কি জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। এখন দেখেন আমার যদি জোড় সংখ্যা হয়, কিন্তু এই অঙ্কটুকুর ক্ষেত্রে আমরা n স্কয়ারের মান পাইছি কি এই অংশটুকু যা জোড় সংখ্যা প্লাস হচ্ছে 1। আচ্ছা, এখন হচ্ছে আমার যে কোনো জোড় সংখ্যার সাথে 2 প্লাস 1 এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা, 4 প্লাস 1 হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে আমার আনসারটি কি হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং জোড় সংখ্যার সাথে 1 যোগ হলে তা একটি বিজোড় সংখ্যা হয়। তাহলে আমরা আগের মতোই লিখলাম যে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল একটি কি বিজোড় সংখ্যা হয়। সুতরাং এই অংশটুকু কি আমার বিজোড় সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং 4a ইন্টু a মাইনাস 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। তো এইটা যদি আমার বিজোড় সংখ্যা হয়, এটা কোন জায়গা থেকে পেয়েছিলাম যে বিজোড় সংখ্যার বর্গ, তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং বিজোড় সংখ্যা আর বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। সুতরাং আমরা লিখব কি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। অর্থাৎ আপনি এই লাইনটি আপনি হচ্ছে নিচে লিখে দিবেন, আমার এখানে জায়গা কম, তারপরে হচ্ছে আমি শর্টকাটে লিখতেছি বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা প্রমাণিত। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো এই প্রমাণটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তো এরপরের প্রমাণটি হচ্ছে 11 খ নাম্বারটি হচ্ছে আরো ইম্পর্টেন্ট, যে প্রমাণ করে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমরা এখন এরপরের ম্যাথটি সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ প্রমাণ করার চেষ্টা করব। তো এই প্রশ্নটি হচ্ছে মোটামুটি আগের প্রশ্নের মতোই। তো আমরা কিভাবে আগের প্রশ্নের মতো হয় সেটা আমরা দেখে নিব। তো প্রথমে আমরা কিছু অংশ প্রমাণ করে দেখাতে হবে যে কিভাবে আগের অংশে চলে আসে, তারপর হচ্ছে বাকিগুলো হুবহু আগের মতোই সলভ করে দিব। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো এটা কিভাবে হয়, তো আমরা ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে বের করব সেটা হচ্ছে আমরা বিষয়, তারপর হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা কোনগুলো সেটাও আমরা দেখে নিব। তো প্রথমে একটা সংখ্যা আমরা n ধরে নিলাম। তো n এই সংখ্যাটি হতে পারে জোড় অথবা বিজোড়। যেহেতু আমরা n ধরছি একটা যে কোনো একটি অঙ্ক, তাহলে জোড় অথবা বিজোড়। এখন দেখেন আমি যদি n এর মান 2 ধরি তাহলে ঠিক আছে জোড়, কিন্তু n এর মান যখন 1 হয়ে যাবে তাহলে এটা কি জোড় কিনা জোড় নয়, অবশ্যই এটা বিজোড় সংখ্যা। তাহলে এই কনফিউশনটা দূর করার জন্য আমরা কি করব, জোড় সংখ্যার সাথে বা বিজোড় সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে সংখ্যাটি জোড় হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি, দেখেন এইটার ক্ষেত্রে আমি যদি 2 গুণ করি জোড় সংখ্যা, এইটার ক্ষেত্রে আমি 2 গুণ করলাম জোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যা হোক কিংবা জোড় সংখ্যা হোক, যে কোনো অঙ্কের সাথে আমি জোড় সংখ্যা বা 2 দ্বারা গুণ করলে অবশ্যই জোড় সংখ্যা চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার একটি জোড় সংখ্যা। এখন এই জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি, যেমন 2 ইনটু ধরলাম আমরা 2 একটা জোড় সংখ্যা, এর সাথে যদি 1 যোগ করি হচ্ছে কত পাবো, যে 4 প্লাস 1 5, অর্থাৎ 2 প্লাস 1 যদি দিই তাহলে হচ্ছে আমি বিজোড় সংখ্যা পাচ্ছি, কিন্তু হচ্ছে আমার ক্রমিক জোড় সংখ্যা চাইছে। তার মানে হচ্ছে আমি ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ পরবর্তী যে জোড় সংখ্যা হবে সেটা যদি আমরা 2 যোগ করে দিই তাহলে পরবর্তী জোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে দেখে নিলাম এটার ক্ষেত্রে যখন আমি n এর মান 1 ধরবো তাহলে দেখেন আমি 2n পাইছি একটা সংখ্যা, আবার 2n প্লাস 2 ধরছিলাম আমরা পরবর্তী ক্রমিক সংখ্যা, অর্থাৎ পরবর্তী সংখ্যা যেটা হচ্ছে ক্রমিক সংখ্যা ধরে দিচ্ছি। এখন আমি n এর মান যদি 1 ধরি তাহলে দেখেন n এর মান 1, 2 ইন্টু 1 হচ্ছে 2, আর এটা ক্ষেত্রে 2 ইন্টু 1 2 প্লাস 2 হচ্ছে 4, তাহলে দেখেন 2 4 একটা ক্রমিক সংখ্যা।
এখন ধরেন আমি n এর মান 2 ধরতেছি, তাহলে হচ্ছে 2 ধরলে 2 × 2 হচ্ছে 4, আর এটা ক্ষেত্রে 2 × 2 4 + 2 6, তাহলে ক্ষেত্রে হচ্ছে এটাও একটা ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম যে ক্রমিক জোড় সংখ্যা কোনগুলো। এখন এই অংশটুকু হচ্ছে, এই বেসিক অংশটুকু আমাদের কাজে লাগাতে হবে যে এই ক্রমিক জোড় সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব। তো আমরা ক্রমিক জোড় সংখ্যা নির্ণয় করেছি, তাহলে আমরা এখন সমাধানের ক্ষেত্রে আমরা কি করব, ধরে নিব, ধরি কি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং জোড় সংখ্যা 2n এবং কি পাইছিলাম 2n এর সাথে হচ্ছে 2 যোগ করতে হবে, তখনই হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা আসবে। তো 2n এবং 2n + 2। এখন কি বলা হয়েছে যে ক্রমিক জোড় সংখ্যার গুণফল হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটার গুণ করতে হবে। তাহলে সুতরাং এদের গুণফল কি হবে যে 2n × 2n + 2, এটা হচ্ছে এদের গুণফল। তো আমরা গুণফলটা নির্ণয় করি, 2n × 2n, তাহলে কি হচ্ছে 4n² প্লাস হচ্ছে 4n, এটা হচ্ছে আমরা গুণ করলে পাই যেমন 2 × 2 4, n × n², 2 × 2 4, তারপরে হচ্ছে n। এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা কি কমন যায়, 4n কমন যায়, সেক্ষেত্রে হচ্ছে তাকে n + 1। এই পজিশনে আমার আসার পর থেকে হচ্ছে আমরা কি করছি যে আগের অঙ্কগুলোতে চলে আসছি, যে আগের একটা সলভ করছিলাম যে n × n + 1, এটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক সেম হচ্ছে এই জিনিসটা, n × n + 1 আমার জোড় না বিজোড় সংখ্যা। দেখেন n যদি আমার 1 হয় তাহলে দেখেন n + 1 একটা হচ্ছে জোড় সংখ্যা, যেমন 1, আর এটা হচ্ছে 1 + 1 হচ্ছে 2, তার মানে 1 × 2, দেখেন আমি জোড় সংখ্যা পাচ্ছি। n এর মান যদি আমরা 2 ধরি তাহলে 2 + 1 3, তাহলে 2 × 3 হচ্ছে 6, তাহলে এটাও আমরা জোড় সংখ্যা পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পারলাম কি যে n × n + 1 কি একটি জোড় সংখ্যা। এখানে এরকম লিখতে হবে, তো এখানে n × n + 1 জোড় সংখ্যা যা জোড় সংখ্যা হলে কি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা লিখতে পারলাম কি যা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা 2 দ্বারা বিভাজ্য পেয়ে গেছি, কিন্তু এখানে কি আছে 4n × n + 1। তো যেহেতু 4n চলে আসছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো যে 4n আসার ক্ষেত্রে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4 এর সাথে 2 গুণ হলে কি 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা লিখতে পারি 4n × n + 1, যা এই অংশটুকু কি 2 দ্বারা বিভাজ্য, যা লিখলাম 2 দ্বারা বিভাজ্য। আর এর সাথে কি গুণ আছে 4, যা 2 × 4 = 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি পাইছি যে আমাদের বলা হয়েছিল যে দুটি ক্রমিক সংখ্যার যোগফল 8 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে হবে। আমরা দুটি ক্রমিক সংখ্যার গুণফল বের করছি, যা 2 × 4 বা 8 দ্বারা বিভাজ্য আমরা অলরেডি দেখানো হয়ে গেছে। তাহলে এই অংশটুকু আমাদের যেহেতু প্রমাণ করতে চাইছে, সুতরাং আমরা লিখতে পারি কি দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো আপনারা কি করবেন, এই জায়গা প্রমাণের পরে হচ্ছে আপনারা এই লাইনটা লিখে দিতে হবে যে আমরা কি বের করছিলাম, যেহেতু বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল 8 দ্বারা বিভাজ্য, আমরা এই লাইন বলতে বোঝানো হচ্ছে এই লাইনটি দুটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, তারপর হচ্ছে আপনারা প্রমাণিত লিখে দিবেন, প্রমাণিত। তো আশা করি আপনারা এই ম্যাথটির প্রমাণ বুঝতে পারছেন এবং 11 নম্বর প্রশ্ন পর্যন্ত আজকের সমাধান। তো আগামী পর্বে আমরা হচ্ছে 12 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এখানে টোটাল কতটি ম্যাথ আছে, টোটাল 23টি ম্যাথ আছে, এর মধ্যে হচ্ছে 21 নম্বর ম্যাথ অলরেডি আমরা সলভ করে দিয়েছি। তো আমরা হচ্ছে আগামী পর্বে আমরা হচ্ছে 12 থেকে বাকি ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।